শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারী এবং লোভীদের মুখে ছাই পড়ল। শেখ হাসিনা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, 1981 সালে যখন আমি দেশে ফিরেছিলাম তখন বাংলাদেশের আপামর জনসাধারণ ছিল আমার পরিবার। আজ আমার সেই পরিবার নির্যাতিত, নিষ্পেষিত। এই বিপন্ন মানুষদের ছেড়ে আমি কোথায় যাব? অবসরে যাবেন শেখ হাসিনা, তাকে আর কেউ চাইছে না। তিনি এখন শারীরিকভাবে সক্ষম না। এ জাতীয় মিথ্যা প্রচারণামূলক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের চূড়ান্ত অবসান করে দিলেন শেখ হাসিনা। ভেতরে এবং বাইরে যারা নানা রকম অনাকাঙ্ক্ষিত অপপ্রচারে, ষড়যন্ত্রে এবং প্রলোভনে লিপ্ত হয়েছিলেন, শেখ হাসিনাকে মাইনাস দেখাবার চেষ্টায়, এমন তো কেউ কেউ গণমাধ্যমে উস্কে দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছিলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে চাচ্ছে না। তাদের সে জাতীয় সকল ন্যারেটিভের অবসান হয়েছে। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্যাতিত, নিষ্পেষিত, বিপন্ন বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি অবসরে যাবেন না। শেখ হাসিনার অবসান বা অবসর সেদিন হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে যাবেন। তার পূর্ব পর্যন্ত তিনি মানুষের পাশে আত্মোৎসর্গ করা, দেশের কল্যাণে, মানুষের মঙ্গলে নিজেকে নিবেদিত রেখেছেন এবং সেটাই অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত অবস্থায় একটি শোকসভায় অংশগ্রহণ করে তিনি খুবই পরিষ্কার ভাষায় বলেছেন। এর বাইরে তিনি ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, যেটা বাংলাদেশের আরেকটি পত্রিকা প্রকাশ করেছে। সব কথা নির্যাস, শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা আছেন এবং শেখ হাসিনা থাকবেন। এই ব্যর্থহীন ঘোষণার দুটি দিক। যারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে উদ্যোগী ছিলেন, উদ্যমী ছিলেন, তাদের উদ্যোগ এবং উদ্যম কমে গেছে। যারা অপপ্রচারে লিপ্ত হয়ে নানাভাবে মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন, তাদের অপপ্রচার কোনো কাজে আসেনি। যারা নানাভাবে প্রলুব্ধ হয়েছিলেন, লোভে পড়েছিলেন, তাদের সেই লোভের যবনিকাপাত হয়েছে। এই একটা অংশ। আর দ্বিতীয় অংশ, দেশের অভ্যন্তরে এবং বাইরে থাকা শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের একটা অংশের ভিতরে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাহলে কি শেখ হাসিনা অসুস্থ হয়ে গেছেন? তাহলে কি শেখ হাসিনার দায়িত্বে থাকছেন না? তাহলে কি আওয়ামী লীগের হাল তিনি ছেড়ে দিচ্ছেন? তাহলে কে হবেন দ্বিতীয় নেতা? কার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে? তাদের কাছে এখন স্পষ্ট, নেতা একজনই, সেটা শেখ হাসিনা। আর যারা আছেন আমরা সবাই কর্মী। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, আওয়ামী লীগের নিউক্লিয়াস শেখ হাসিনা, আওয়ামী লীগের ক্যাপ্টেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে 21 বছরের রাজপথে থাকা বিপর্যস্ত অবস্থা থেকে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। যুদ্ধ অপরাধীদের ভয়াল হুঙ্কারকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের বিচারের মুখোমুখি করেছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। বিপর্যস্ত বাংলাদেশকে
মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান প্রকম্পিত করার যে ক্যাপ্টেন, তিনি শেখ হাসিনা। শেখ হাসিনাকে মাইনাস করে নানাভাবে আওয়ামী লীগের ভাগাভাগি করার চেষ্টা তো কম হয়নি। নানাভাবে যারা করেছেন তারা অনেক ভালো সংগঠক ছিলেন, কর্মীদের কাছে খুব গ্রহণযোগ্যতা ছিল। অনেকে হয়তো ভুলে গেছিলেন যে তাদের সবকিছুর উৎস তারা আওয়ামী লীগের হওয়ার কারণে তাদের এত যোগ্যতা। বিভাজিত করে, গ্রুপিং করে এক পর্যায়ে তারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগহীন কোনো হেভি ওয়েটের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। বারবার সেটা প্রমাণিত হয়েছে। ফলত আওয়ামী লীগের বাইরে গিয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর উত্তরসূরির বাইরে গিয়ে ভেতরে এবং বাইরে যারাই ষড়যন্ত্র করেন, অপপ্রচার চালান, প্রলুব্ধ হন, তাদের বাস্তবে ফলাফল 0 এবং -0। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। বিদ্যমান রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরস্পর অবিচ্ছেদ্য সত্তা। আমরা সবাই কর্মী। দেশের কোটি কোটি ধর্মের, রাজনীতির বিভিন্ন রকম ভাবে বিভাজিত মানুষগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনার হাল ধরার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ সেটা দ্ব্যর্থহীন ভাষায় শেখ হাসিনা ঘোষণা দেওয়ায় প্রাণ ফিরে পেয়েছে। মানুষের স্পৃহা, উদ্যম, আকাঙ্ক্ষা 10 ডিগ্রি সামনে এগিয়ে গেছে, এবং সেটা শেখ হাসিনাকে নিয়ে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছে ভারতকে 12 বার চিঠি দিয়েছে তারা পুশিন বন্ধ করার জন্য। এটা আবার কালের কণ্ঠে শিরোনাম হিসাবে আমি দেখলাম। 24-এর জঙ্গি কোয়ালিশনের শরিকরা, সেই জুলাই জঙ্গি, ইউনূসের ডাকাত বাহিনী, বর্তমানে তারেক রহমানের সরকার, এরা একের পর এক ভারতের কাছে চিঠি দিচ্ছে। এটাকে তারা নাম দিয়েছে চোখে চোখ রেখে কথা বলা। কিভাবে তারা নিজেরা ভারতের কাছে একের পর এক হাস্যকর হচ্ছে, পুরো বিষয়টা কিভাবে তাৎপর্যহীন এবং অন্তঃসার শূন্য, আসুন সেটা একটু আমরা আলোচনা করি। তার আগে শামা ওবায়েদ সম্পর্কে একটু মন্তব্য করতে চাই। দেখুন, বাংলাদেশে বদরুদ্দোজা চৌধুরীর পরে আমরা কিন্তু আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বলিষ্ঠ মন্ত্রী পাই নাই, যিনি সত্যিকার অর্থে এই মন্ত্রণালয়টাকে চালানোর যোগ্যতা রাখেন। এরশাদ সরকারের পতনের পর 1991 থেকে 96 পর্যন্ত মুস্তাফিজুর রহমান, কর্নেল মুস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির পররাষ্ট্র মন্ত্রী। আমি ওনাকে মোটামুটি এই যোগ্যতায় তৃতীয় স্থানে দেখি আর কি। তারপরে 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুস সামাদ আজাদ সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন। আব্দুস সামাদ আজাদ বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধুর সময় উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ওনার ঠিক কূটনৈতিক যোগ্যতা কতটুকু ছিল এই ব্যাপারে আমি বলতে পারবো না, ওই জিনিসটাতে আমি যাচ্ছিও না। কিন্তু মন্ত্রণালয়ে যেহেতু আগে তিনি একবার কাজ করেছেন, ওনার মন্ত্রণালয় সম্পর্কে ধারণা ছিল। আর একেবারে খুব উঁচু পর্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা ছিল, এবং সরকারের মধ্যে ওনার যথেষ্ট ওজন ছিল। এই প্রতিটা জিনিস কিন্তু তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালনায় কাজে লেগেছে। আপনারা জানেন যে 1996 সালে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরপরই ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি করলেন 30 বছরের জন্য। শুধু শেখ হাসিনার এই সাফল্যটার জন্য কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের অন্যান্য সরকার প্রধানগুলোর আমরা যে অযোগ্যতা দেখি, নাম বলা লাগবে না, আপনারা জানেন। এই শুধু এতটুকুন সাফল্যের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ যদি আলোকিত, বুদ্ধিমান, নিজের ভালো বুঝতো, শেখ হাসিনাকে আমরণ প্রধানমন্ত্রী ঘোষণা করে দিত। হাসছেন আপনারা, হয়তো কেউ বলছে বা বাবা এত না, আসলে তা না। আপনারা যদি বিষয়টা দেখেন ভেবে যে আমরা আমাদের পক্ষে
ভারতের সাথে শক্ত জায়গা থেকে সম্পর্ক মেনটেন করা কতটা কঠিন, সেখানে শেখ হাসিনা কিভাবে এটা অর্জন করলেন, আপনারা যদি ওই জায়গা থেকে দেখেন তাহলে আপনারা আমার সাথে একমত হবেন। এই আব্দুস সামাদ আজাদ গেলেন 2001 সালে, বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করলেন বদরুদ্দোজা চৌধুরীকে। বদরুদ্দোজা চৌধুরী যথেষ্ট স্মার্ট। আমি তখন চাকরিতে ঢুকে গেছি, ওনার সাথে আমার একটু দেখা করারও সুযোগ হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে উনি আমাকে একবার ডেকেছিলেন। সাধারণত মন্ত্রীরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের ডাকে না। এই বদরুদ্দোজা চৌধুরী আমাদের আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত শেষ পররাষ্ট্রমন্ত্রী, যাকে আসলে সরকারগুলো আমি বলবো যে ভাগ্যবান ছিলেন এই ধরনের মন্ত্রী নিয়োগ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ে। অর্থাৎ একদিকে ঘাটতি থাকলেও ওনাদের আরেক দিকে এমন যোগ্যতা ছিল যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য উপযুক্ত। এরপরে আসলেন এই বদরুদ্দোজা চৌধুরীর স্বল্পকালীন মন্ত্রী থেকে উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, আসলেন মোর্শেদ খান। মোর্শেদ খানের আগমনটাকে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা 20 তলা বিল্ডিং থেকে ধপাস করে পড়ে যাওয়া হিসাবে দেখি। মোর্শেদ খান বুদ্ধিমান মানুষ ছিলেন, সব ঠিক আছে, কিন্তু আসলে একজন মানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যে যোগ্যতাগুলো লাগে তার মধ্যে সবচেয়ে তার খারাপ ছিল বদমেজাজ। মোর্শেদ খান একবার জাপানে না কোন জায়গায় হোটেলের সামনে এক ডিজিকে লাথি মারতে চেয়েছিল, ফরেন মিনিস্ট্রির ডিজিকে আর কি, মহাপরিচালক। এইরকম তার বদমেজাজ ছিল, মাঝে মাঝে বদমেজাজ উঠত এবং কথা বলার সময় মনে হতো যে আমি এখন ইউটিউবের জন্য যেভাবে ভিডিও বানাই এমনি তো আমার কথা দ্রুত করা লাগে, সে মনে হলো যে একটা মেল ট্রেন ছেড়ে দিয়েছে, মানে এত দ্রুত কথা বলতো চোখ বন্ধ করে, ভুলভাল ইংরেজি, বাট ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিল, কিন্তু ছিল বদমেজাজ আর ছিল পাকিস্তানি মানসিকতা, দেখলেই মনে হতো সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ খানের পরে যে ফখরুদ্দিন ছিল, ফখরুদ্দিনের ইফতেখার উদ্দিন, ফখরুদ্দিনের সম্বন্ধী, হ্যাঁ, আমাদের বিখ্যাত পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরীর ভাই। এই ফখরুদ্দিন হলো একটা অতি স্বার্থপর, বাংলাদেশে যেসব মানুষ স্বার্থপরতায় চূড়ান্ত, অর্থাৎ শুধু নিজের, অর্থাৎ সরকারি পদ পদবীকে নিজের ভাগ্যের জন্য, নিজের তরক্কির জন্য, নিজের অর্থ রোজগারের জন্য, নিজের আনন্দের জন্য ব্যবহার করে, এই ইফতেখার ছিল সেই রকম একটা লোক। ফারুক চৌধুরীও কিছুটা সেই রকম। ফারুক চৌধুরী মাত্রা একটু কম, আর ফারুক চৌধুরী জ্ঞানে ট্যানে হয়তো একটু বেশি। ফারুক চৌধুরী মূলধারার সাথে ছিল বলে আমরা হয়তো তাকে একটু সম্মান করি, বাট এই ভাইগুলোর চরিত্র একই, সম্পূর্ণরূপে আপনার স্বার্থপর, কোনো দেশপ্রেম এদের মধ্যে নাই। অনেকটা আপনি বলতে পারেন যে খলিল। আর খলিল আবার হলো কি, খলিল ওদের চরিত্রটা আছে দেশপ্রেমহীনতা, আর খলিল তো দেশ বিক্রি করেই আসে, খলিল সম্পর্কে তো বাড়তি বলার নেই। কিন্তু ইফতেখার ওরা আবার একটু ডিফারেন্ট ওয়েতে মোল্ড হওয়া ডিপ্লোম্যাট ছিল, খলিলের আবার ওই যোগ্যতাটাও নাই। ইফতেখারের পরে আমাদের আসলেন দীপুমণি, হাসান মাহমুদ। আমি প্রতিমন্ত্রী নিয়ে এখানে আলোচনাই করব না, কারণ আমি তো অন্য আলোচনায় আছি। দীপুমণি আমি মনে করি যে আমাদের একটা পোটেনশিয়াল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল। ওনারও বদমেজাজ ছিল, বদমেজাজটা ওনার থাকলে ওনার বদমেজাজ উনি আবার মুহূর্তের মধ্যে এটা ঠিক করে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারতেন। দীপুমণিকে আমাদের যেহেতু নাই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক, সেক্ষেত্রে দীপুমণির যে যতটুকুন অভিজ্ঞতা হয়েছিল, এবং দীপুমণির সময় তো বাংলাদেশে বিশাল বিশাল পররাষ্ট্রনীতিতে অর্জন ছিল শেখ হাসিনা সরকারের। পরবর্তীতে আর দীপুমণিকে ফরেন মিনিস্ট্রিতে আনা হলো না। একজনকে তো তৈরি করতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আসলে এক মেয়াদে করিয়ে আপনি খুব ভাগ্যবান না হলে যথেষ্ট ওজনই ফরেন মিনিস্টার পাবেন না। তারপরে আসলো আবুল হাসান মাহমুদ আলী। আবুল হাসান মাহমুদ আলী আসলে বয়স্ক লোক তো, প্রচণ্ড অলস, তার যতটুকু জ্ঞান ট্যান ছিল এটা দিয়ে ফরেন মিনিস্ট্রি চালানো যায়। সে করলো কি, ফরেন মিনিস্ট্রিটাকে পুরোপুরি শহীদুল হক, তার সময়ের যে মানে
ছিল 5 বছর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, আর শহীদুল হক ছিল 7 বছর পররাষ্ট্র সচিব। শহীদুল হক কিভাবে যেন প্রধানমন্ত্রীকে খুবই খুশি করতে পারছে, এটা ধরে নিচ্ছি, কারণ না হলে তো 7 বছর কেউ পররাষ্ট্র সচিব থাকে না। এই শহীদুল হক পরতে ওই দিল্লিতে এখন যে হাই কমিশনার আছে রিয়াজ হামিদুল্লাহ, একেবারে আপনার হাটহাজারি এবং জামাত দুইটাকে ব্ল্যান্ড করলে যেভাবে একটা মানুষ হয়, রিয়াজ হামিদুল্লাহ হলো সেই রকম একটা মানুষ। এর সাথে যদি আপনি আবার কিছু গান বাজনাও জুড়ে দেন সেটাও হয়, মানে সব আছে আর কি এক ব্যক্তির মধ্যে, কিন্তু মূলত চরম ইসলামিক মৌলবাদী। এই রিয়াজ কিন্তু তখন পররাষ্ট্র মন্ত্রণালয়টা চালাতো। শহীদুল হক বেবি সিটিং করতো ওই অলস মাহমুদ আলীকে, বেচারা কোনায় কানায় বসে থাকতো, মানে পাইলেই ঘুমিয়ে যেত। যে কাজ করবে না তাকে আমি জানি না কেন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, যার কাজ করার মতো মানে দৈহিক সক্ষমতা নাই। হ্যাঁ, সম্প্রতি আমরা একটা জিনিস সবাই পড়েছেন যে আমাদের আব্দুল মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী, উনি লিখেছেন না যে কিভাবে এই লিখেছেন কি সেটা আমি পড়ি নাই, ওনার একটা ইন্টারভিউ ইয়ের সাথে তৌফিক মারুফের সাথে যেটা দিয়েছেন, তো অনেক তথ্য তো দিয়েছেন ওখানে, যে ওই সময়ে মাহমুদ আলী হতে চায় নাই, খলিল যে পোস্টে গেছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সেখানে মাহমুদ আলী যেতে চায় না। আসলে তো মাহমুদ আলী অলস, সে কেন কষ্ট করবে। যাই হোক, মাহমুদ আলীর পরে মোমেন সাহেব আসলেন, অনেক সাম্প্রতিক, এনাদের আর নিয়ে কিছু বললাম না। তো কমন যেটা আমি বলছি সেটা হলো যে বদরুদ্দোজা চৌধুরী ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সব দিক থেকে আপনার ওজনদার, ক্যাপেবল, এইরকম একটা মিনিস্ট্রিকে ম্যানেজ করতে পারে সেই পররাষ্ট্র। তারপরে একজনেরও সেই যোগ্যতা ছিল না। দীপুমণির হতো, যদি দীপুমণিকে আমরা এই কাজে রাখতাম। অনেক দেশে দেখবেন কাউকে 20 বছর পররাষ্ট্রমন্ত্রী করে, সমস্যা তো নাই। আমার দরকার এখানে দক্ষতা, যোগ্যতা এবং মন্ত্রণালয় চালানোর আপনার ক্যাপাসিটি, এগুলো তো ফরেন মিনিস্ট্রিতে আপনি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই এইটা করে। আর বর্তমানে তো এটাকে একেবারে হাস্যকর একটা পরিস্থিতি। তারেক রহমানের সময় এই শামা ওবায়েদ এই মেয়েটাকে দেখে আমি আসলে মানে করুণা বোধ করি। এরা দেখলাম যে ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজের নাম লিখেছে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কাগজে সিরিয়ালে লিখেছে। আর বসার সময় দেখলাম যে শামা ওবায়দের আগে গিয়ে ওই হুমায়ুন কবির উপদেষ্টা বসে গেছে। অর্থাৎ কাগজে লেখে ফরেন মিনিস্ট্রির অফিসাররা তো হয়তো বুঝাইছে শামা ওবায়দকে যে ম্যাডাম আপনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনি 2 নম্বরে, এগুলা বলে কাগজ তো অফিসাররা লিখে দিয়েছে। কিন্তু হুমায়ুন কবির ওইটাকে থোড়াই কেয়ার করছে, সে গিয়ে শামা ওবায়দের আগে বসে গেছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শামা ওবায়দ, হুমায়ুন কবির, এদের মধ্যে আসলে এই ক্ষমতার দ্বন্দ্ব, কে বড় কে ছোট, এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। এইরকম করে আপনি সবসময় বাংলাদেশে মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো থাকলেই হলো অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটা সব সরকারই করে, কিন্তু আমি জানি না সরকারদের কি ধরনের পারপাস এরা সার্ভ করে। যদি দক্ষতা, যদি গতি হয়, যদি আমার উদ্দেশ্য, সেখানে তো আমার ওইভাবে আসলে মানুষকে সেট করতে হবে। অর্থাৎ প্রতিমন্ত্রী হলে যদি কাজের গতি কমে যায়, প্রতিমন্ত্রী যদি পদে পদে বসে থাকে মন্ত্রীকে ল্যাং মারার জন্য, সেই জায়গায় তো আসলে আমাদের যেভাবে আমাদের দেশের মানুষের মন মানসিকতা, সেখানে তো প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া ঠিক নয়। যাই হোক, সরকার প্রধানরা তো আমার চেয়ে বেশি বোঝেন, আমি তো অত বুঝি না। এই গেল পররাষ্ট্রমন্ত্রীদের একটা সংক্ষিপ্ত ইতিহাস। কথাগুলো দরকার, কিন্তু আসলে হয়তো একটু ডাইভার্টেড হয়ে গেলাম। শামা ওবায়দের যে কথাটা, যে 12 বার চিঠি লিখেছে, এটা আমরা একেবারে ইউনূসের আমল থেকে দেখছি। বিশেষ করে বাংলাদেশের জঙ্গিরা, একটা জঙ্গি আছে, সে আবার নাস্তিক এবং মানে বহুগামী, আশরাফ কায়সার নামে একটা ছেলে, সে তার টেলিভিশন সাক্ষাৎকারে ইউনূসের কি প্রশংসা, এই প্রথম ভারতের চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। এই চোখে চোখ রেখে কথা বলা হলো যে ওরা প্রতি সপ্তাহে ভারতকে একটা চিঠি দেয়। দেখেন, এই চিঠি দেয়া মানে হলো আপনি যতটা চিঠি আপনাকে দিবেন, আর চিঠির যদি উত্তর না পান,
চিঠি নিয়ে যদি সত্যিকারের কোনো আলাপ আলোচনা না হয়, কোনো আপনার ব্যবস্থা না হয়, তার মানে হলো আপনি একটা চিঠি দিচ্ছেন, নিজেকে আপনি হিউমিলিয়েট করছেন। হ্যাঁ, ভারতের সামনে আপনি মনে করেন যে 5 স্তরের কাপড় পরে গেলেন, আপনি একটা চিঠি দিলেন, সেই চিঠি ভারত গুরুত্ব দিল না, তাহলে আপনি আপনার প্রথম কাপড়টা খুললেন। দ্বিতীয় চিঠি দিলেন, দ্বিতীয় চিঠির উত্তর দিল না, তাহলে আপনি আপনার দ্বিতীয় স্তরের কাপড়টা খুললেন। মানুষ কত স্তরের কাপড় পরে? হ্যাঁ, কানাডাতে 5-6 স্তর পর্যন্ত কাপড় পরে। তো এইভাবে আপনি 12টা চিঠি দিলে আপনি কতবার উলঙ্গ হচ্ছেন। আর এই পুশিনের চিঠি তো মানে আন্তরিকভাবে বাংলাদেশের দেওয়ারও আসলে কোনো সুযোগ নাই, কারণ আন্তরিকভাবে দিলে তো, পুশিন নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, সেটা এই ভিডিওটার আগে আসবে। আন্তরিকভাবে এটা নিয়ে আলোচনা করলে তো বাংলাদেশকে অনেক, এই যে পুশিন যাদের করছে এদের ফেরত নিতে হবে, সেটা তো বাংলাদেশ চায় না। ভারত বাংলাদেশ সম্পর্কটা কখনো আইডিয়াল ছিল না। এটা শেখ হাসিনার সময়ে সবচেয়ে, আমি বলবো যে সঠিক দিকে যাচ্ছিল, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমরা মৌলবাদীদের প্রচারণায় আমরা আমাদের নিজেদের বোধহয় এক ধরনের কি বলবো, আমাদের নিজেদের মধ্যে এক ধরনের লজ্জা ছিল যে এরা এতবার বলছে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, এই জন্য প্রকাশ্যে আমরা আমাদের সাফল্যগুলো নিয়ে কথাও বলতে পারিনি। এমন দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশ জাতিটার, যেটা স্বাধীন হয়েছিল মৌলবাদীদের, হ্যাঁ, এই দেশের জায়গা না দেওয়ার জন্য, পাকিস্তানের অভিজ্ঞতা নিয়ে। সেই দেশে মৌলবাদীরা, এরা একসাথে একদিকে তো মৌলবাদী, আরেকদিকে আবার স্বাধীনতা বিরোধী, এত গভীরে এরা প্রভাব সৃষ্টি করেছে। অথচ দেখেন, আমরা যদি ভারতের ইতিহাসটা দেখি, মানে দূর না, নিকট অতীতের ইতিহাসটা, 1919 সালে দিল্লিতে যে খিলাফত কনফারেন্স হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তুরস্কের খিলাফতকে সমর্থন দেওয়ার জন্য দিল্লিতে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হয়। সেই কনফারেন্সের প্রেসিডেন্ট করা হয়েছিল জিন্নার পৃষ্ঠপোষকতায় গান্ধীকে, এবং 1919-20 এই 2 বছর কিন্তু গান্ধী এই খিলাফত যে আন্দোলনটা বাংলাদেশ থেকে করতো, তার কি ভারতবর্ষ থেকে করতো তুরস্কের সমর্থনে, সেটার কিন্তু গান্ধী কিন্তু প্রেসিডেন্টও ছিলেন। একটা সুন্দর ব্যবস্থা না? আপনি আজকে যদি ভারতবর্ষে মুসলমানদের হিসাব নেন, ভারতবর্ষে ওদের এখন আদমশুমারি হলে দেখা যাবে 30 কোটি মুসলমান আছে। তো ভারতবর্ষে যদি 30 কোটি মুসলমান থাকে, তো ভারতবর্ষ তো বিশ্বের সবচেয়ে বড় 1 নম্বর মুসলমান দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান আর বাংলাদেশ 3-4 নম্বরে পড়ে। জঙ্গিরা যেভাবে তাদের পৃথিবীটা কল্পনা করে, তার এগেনিস্টে গিয়ে ভাবুন তো, ভারতের এই যে মুসলমানগুলা, ভারতের কথা বললে অবশ্য আপনাদের বোঝানো কঠিন হবে, তো হিন্দু প্রধান রাষ্ট্র, যে 30 কোটি মুসলমান, তাদের সৌভাগ্য, তাদের দুর্ভাগ্য, এগুলো আপনি চিন্তা করবেন না? এই যে পাকিস্তানে, বাংলাদেশে জঙ্গিরা যেভাবে ভারত বিরোধী প্রচারণা করে, এইটার উল্টাটাও তো হতে পারতো। গান্ধী যেভাবে খিলাফত আন্দোলনের প্রধান হয়েছিলেন, সেভাবে ভারতও তো একটা আপনার সম্মান রক্ষা করা, রেসপেক্টেড একটা ওআইসি মেম্বার হতে পারত। তার তো সব রাইট আছে। ওআইসি যদি মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য হয়, তাহলে ভারতের 30 কোটি মুসলমানদের ওআইসিতে কি কোনো ধরনের দাবি নাই? আমি জানি আপনারা এই চিন্তাগুলো করতে পারেন না, কারণ হলো আমাদের তো চিন্তার দন্য, মানে চিন্তার দন্য একদিক থেকে আছে, অন্য দিক থেকে হলো চিন্তাগুলো সব আমাদের কিন্তু আপনার এই কাজী ইব্রাহিম, মামুনুল হক, সলিমুল্লাহ, ফরহাদ মজার, এরা আমাদের চিন্তার জগৎটাকে আপনার দখল করে ফেলেছে। এটা আমাদের যে কত বড় দুর্ভাগ্য, সেটা আমরা কল্পনা করতে পারছি না। ফলে আমরা কিন্তু দৃষ্টিটাকে ভিন্নভাবে দেখতে পারি না, যেখানে মানুষে মানুষে সম্প্রীতি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, এবং মানুষ ভাগ হয়ে গেছে তাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেই দিকে কিন্তু আমরা যাই না। আপনি 24 ঘন্টা জঙ্গিদেরকে দিয়ে ভারতকে গালি দিবেন, আপনি নিজেও রাজনৈতিক দল হিসাবে তারেক রহমানের দল আপনাকে বলছি গালি দিবেন,
হ্যাঁ, একবার আপনার আম্মা বলেছিল যে ফেনী থেকে ওই পর্যন্ত নিয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। তারপর আরেকবার বলেছিল, ওই খালেদা জিয়াই বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া, যে আওয়ামী লীগ আসলে এবার মসজিদে উলুধ্বনি শোনা যাবে। তারেক রহমান তো একেবারে জিহাদ ঘোষণা করেছিলেন বাংলাদেশে জঙ্গি উত্থানের। এখন আপনি ভারতের সমর্থনে ক্ষমতায় এসছেন, এখন বারবার চিঠি দিচ্ছেন, যে সমর্থনে যে 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 কন্ডিশনে আসছিলেন সেগুলোই পূরণ করেন সৎভাবে। কারণ ভারত বাংলাদেশ সুসম্পর্ক না হলে, ভারত যদি আমাদেরকে জ্বালাইতে চায়, ভারতের এই জ্বালানি ঠেকানোর কোনো কায়দা, কোনো শক্তি আমাদের কাছে নাই। আপনি ভাবতে পারেন, বাংলাদেশের মানুষ সেটাই ভাবছে যে আত্মঘাতী জঙ্গি নাসিরুদ্দিন পাটোয়ারি দেখলাম 2-3 দিন আগে ভারত সীমান্তে গিয়ে সে ডেমনস্ট্রেশন করছে। এগুলো করতে পারেন, কিন্তু ভারত যে যন্ত্রণা আপনাকে দিতে পারবে সেটা শুধু আপনি সুসম্পর্কের বেসিসে আপনি নিরসন করতে পারবেন, জোরে চোখে চোখ রেখে করতে পারবেন না। হ্যাঁ, এটা মানি যে আব্দুল মোমেন সাহেবের কিছু কথাবার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অত্যন্ত বিব্রতকর হয়েছিল। আমি অবশ্যই এটাতে কোনোভাবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি না, ডিসপাইট মাই হিউজ রেসপেক্ট ফর মিস্টার মোমেন। যে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের আপনার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলা উচিত না। কমপক্ষে 2বার তিনি বলেছেন, আমি শুনেছি। অর্থাৎ আমরা সবাই কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটাকে নষ্ট করার জন্য কন্ট্রিবিউট করেছি। তাতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাংলাদেশের দরিদ্র মানুষ, বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের যদি অর্থনৈতিক উন্নতি যদি আপনি চান, আমরা যদি 1972 সাল থেকে ভারতের সাথে মৌলবাদীরা যেসব প্রপাগান্ডা করে, যে দেশ বিক্রি, এইটাকে অতিক্রম করে আমরা যদি ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রক্ষা করতে পারতাম, আজকে কিন্তু বাংলাদেশের উন্নতিটা হয়ে যেত, অর্থনৈতিক উন্নতিটা হয়ে যেত আমাদের একটা দেশের পরে থাইল্যান্ডের কাছাকাছি, অর্থাৎ থাইল্যান্ডের সমপরিমাণ উন্নত আমরা থাকতে পারতাম। আচ্ছা বলুন তো, মৌলবাদীরা যা চায় তা করে আজকে আমরা অর্থনৈতিকভাবে যেই জায়গায় আছি সেটা ভালো না? আমরা যদি থাইল্যান্ডের মতো, থাইল্যান্ড যে পর্যায়ে ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে সেই পর্যায়ে থাকা আমাদের জন্য ভালো ছিল। আর আপনি যদি ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রক্ষা করেন, তাহলে ভারত আপনার এই উন্নতি মেনে নিবে। আর আপনি যদি ভারতকে খোঁচান, ভারতের জন্য হুমকি নিজেকে প্রদর্শন করেন হুমকি হিসাবে, ভারতের যত ক্যাপাসিটি আছে সে ভারত কিন্তু আপনার ইকোনমিক বৃদ্ধিটা কিন্তু আপনার কমিয়ে দিবে। এটা আওয়ামী লীগ সরকারের আমলেও কমিয়ে দিতে পারে, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধরনের সহযোগিতা ভারত করেছে। কিন্তু আমরা কিন্তু এটাও শুনি ভারতের বিভিন্ন তরফ থেকেও নাকি এটা চিন্তা করা হয় যে শেখ হাসিনার সময় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এটা তারা পছন্দ করেনি। এই ধরনের অপছন্দ করার যথেষ্ট কারণ আছে, কারণ পাশের দেশে এগিয়ে গেলে তো আরেক দেশ পছন্দ করবে না। কিন্তু করবে যদি আপনি সম্পর্কের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি না রাখেন। যা হোক, আলোচনাটা অনেক গভীরে নিয়ে গেছি এবং এগুলো নিয়ে আমি ভবিষ্যতে অনেক আলোচনা করবো, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যেটা বললাম যে ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রাখতে পারলে আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টটা হতো বা এই 53 বছরে, সেটা এখন থাইল্যান্ডের পর্যায়ে পৌঁছে যেত। আর ভারত তো ভারতের পর্যায়ে আছে। কেবল আন্তরিক সম্পর্ক থাকলে আপনার ওইটুকুন ইকোনমিক ডেভেলপমেন্ট ভারতের সরকার বলেন, গোয়েন্দা বলেন, ওরা মেনে নিবে। আদারওয়াইজ তারাও কিন্তু আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ায়? মূল কথাটা হলো, আমাদের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা, মৌলবাদীরা এবং ভারত বিরোধিতাকে পুঁজি করে যারা রাজনীতি করেছে, সেই বিএনপি সহ সবাই ভারত বাংলাদেশ সম্পর্ক তো নষ্ট করেছেই, একই সাথে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিটাকেও তারা যথেষ্ট পিছনে টেনে ধরে রেখেছে, যেটা অনেক কষ্টে শেখ হাসিনা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর এখন সে তারেক রহমান আছে, এখন তো এটার কোনো উন্নতি হবেই না। এই ধরনের আপনার পজিটিভ, গভীর এবং মানব কল্যাণ, অর্থাৎ আমাদের জাতির কল্যাণে, গরিব মানুষের কল্যাণে যেসব চিন্তা দরকার, যে ধরনের পলিসি দরকার, সেই দিকে আমরা কখনোই যেতে পারিনি। আমরা মোটামুটি এই কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, মামুনুল হক বা খালেদা জিয়া, তারেক রহমান যেই ঘৃণা ভারতের বিরুদ্ধে প্রচার করে, সেগুলা দ্বারা আমরা বাংলাদেশের সব ধরনের আস্তিক নাস্তিক, সংস্কৃতি, ব্যক্তিত্ব, প্রগতিশীল